বিরোধী নেতা ইমামোগলুর মুক্তির দাবিতে এখনো উত্তাল তুরস্ক। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এরদোগানের। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছেই। শীর্ষ এক হামাস নেতা সহ ৩৫ জনের প্রাণহানি। ক্ষমতায় টিকে থাকতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, মত বিশ্লেষকদের। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে লেবাননে একদিনে ২ দফায় হামলা চালানো তেল আবিব। আবারও ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে মিসাইল ছুড়ল হুতি। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। বিক্ষোভের আগুনে পুড়ছে তুরস্ক। কোনোভাবেই আন্দোলনকারীদের দমাতে পারছে না রিসেপ তাইপ এরদোগান প্রশাসন। উল্টো পুলিশের সাথে সংঘর্ষে ক্রমেই আরও সহিংস হয়ে উঠছে পরিস্থিতি। চাপে পড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সরকার। এরই মধ্যে ৩ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে উত্তেজনার মধ্যেই দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে জিজ্ঞাসাবাদ ও আদালতের শুনানির পর কারাগারে পাঠানো হয়েছে বিরোধী নেতা একরেম ইমামোগলুকে। তুরস্কের ইস্তাম্বুলের সিটি ভবনের সামনের দৃশ্য। হামলা পাল্টা হামলায় যেন রণক্ষেত্র। জলকামান, টিয়ার গ্যাস ছুড়েও ছত্রভঙ্গ করা যায়নি বিক্ষোভকারীদের। না দমে উল্টো পুলিশকে লক্ষ্য করে পটকা ছুঁড়েছে আন্দোলনকারীরা। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের জেরে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সিটি হল ছাড়াও শনিবার ব্যাপক সহিংসতা হয়েছে শহরের আদালত প্রাঙ্গণেও। গ্রেফতারের পর এদিন প্রথমবার আদালতে হাজির করা হয় ইমামোগলুকে। কেবল ইস্তাম্বুলই নয়, রাজধানী আঙ্কারা, ইজমির সহ বিভিন্ন প্রদেশে একরেমের মুক্তির দাবিতে চলছে সহিংস আন্দোলন। বিক্ষোভ দমাতে রীতিমতো হিমশিম খাচ্ছে তুর্কি সরকার। সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছে মেয়রের দল সিএসপি। ইস্তাম্বুলে ইতিহাস তৈরি হচ্ছে। গভর্নরের প্রতি আহ্বান জানাবো, আপনি এর বিরুদ্ধে অবস্থান নেবেন না। তরুণদের জন্য, ইস্তাম্বুলের জন্য, একরেম ইমামোগলু ও আটক হওয়া ৩ শতাধিক বন্ধুর জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায্য দাবির আন্দোলনের জন্য ভুল পথ বেছে নিতে পারি না। আপনাদের বলছি, পুলিশের দিকে পটকা ছুঁড়বেন না। ব্যাপক বিক্ষোভে কোণঠাসা হলেও দমে যাচ্ছেন না তুর্কি প্রেসিডেন্ট। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যাও দিয়েছেন। দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে জাতিকে উত্তেজিত করার চেষ্টা করছে তারা। 4 দিন ধরে জাতির শান্তি বিঘ্নিত করার এবং জনগণকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালাচ্ছে তারা। সড়কে সন্ত্রাস করছে। তুর্কিদের শান্তি বিনষ্ট করতে দেয়া হবে না সিএইচপিকে। দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত বুধবার গ্রেফতার করা হয় একরেম ইমামোগলুকে, যার জেরে বিক্ষোভ ছড়ায় দেশ জুড়ে। তুর্কি সরকার জানিয়েছে এ পর্যন্ত প্রায় ৩৫০ আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। রাফা, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রোববার ভোররাত থেকে এখন পর্যন্ত উপত্যকায় প্রাণ গেছে ৩৫ জনের। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। সেখানে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা। বিস্ফোরণ শোনা যাচ্ছে নেতজারিম করিডোরেও। এর আগে শনিবার একদিনে প্রাণ যায় ৩৪ জনের। গত মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। উপত্যকার দক্ষিণ, উত্তর ও মধ্যাঞ্চলে বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। এতে নতুন করে প্রাণ হারায় অন্তত ৭০০ ফিলিস্তিনি। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে হামাসের এক শীর্ষ নেতার। নিহত ওই নেতার নাম সালে আল বারদাউইল। এ সময় তার স্ত্রী নিহত হন। রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, খান ইউনিসের চালানো হামলায় নিহত হন তিনি। হামাসের দাবি, একটি তাঁবুতে স্ত্রীর সাথে নামাজ আদায়ের সময় সালের অবস্থান লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেল আবিব। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন।
জিম্মি মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে নতুন করে শুরু হওয়া বিক্ষোভ গড়ালো চতুর্থ দিনে, যাতে অংশ নিয়েছে হাজার হাজার ইসরায়েলি। দেশটির নিরাপত্তা প্রধানকে বরখাস্তের বিরুদ্ধেও সরব আন্দোলনকারীরা। পাশাপাশি নেতানিয়াহুর পদত্যাগ ও ইসরায়েলে আগাম নির্বাচনের দাবি তাদের। রাজধানী তেল আবিব, জেরুজালেম সহ বেশ কয়েকটি শহরেই ছড়িয়েছে বিক্ষোভ। অনেক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিয়ে গাজায় নতুনভাবে আগ্রাসন শুরুর পর থেকেই তোপের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নৃশংসতাই ক্ষমতায় টিকে থাকার একমাত্র অস্ত্র বেনিয়ামিন নেতানিয়াহুর। বিশ্লেষকরা বলছেন, নিজ দেশে জনসমর্থন হারাতে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী জানেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে হারতে হবে তাকে। জোটের কাঁধে ভর করেই টিকিয়ে রাখতে হবে পথ। বলা হচ্ছে, যুদ্ধবাজ শরিকদের মন রক্ষার্থেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্য দিয়ে হামাসের হাতে জিম্মিদের উদ্ধারের দাবিতে মাসের পর মাস রাজপথে জড়ো হয়েছে ইসরায়েলিরা। বন্দীদের ফিরিয়ে আনতে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ বেড়ে চলেছে দেশটিতে। রাজনৈতিক উদ্দেশ্যে সংঘাত জিইয়ে রাখছেন নেতানিয়াহু, এমন অভিযোগ নাগরিকদের। জীবন বাঁচানোর পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধের কারণে জিম্মিরা মরছে। মাত্র একটি চুক্তি স্বাক্ষর তাদের নিরাপদে ফেরাতে পারত। নেতানিয়াহু বাকি ইসরায়েলিদের মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন, কেবল ক্ষমতার গদি রক্ষার জন্য। যুদ্ধবন্ধের মাধ্যমে সব জিম্মিকে একবারে ফেরাতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই। দেশের বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারছে এবং চাইছে। নেতানিয়াহু নিজের স্বার্থে যুদ্ধে ফেরার পথ বেছে নিয়েছেন, দেশের স্বার্থে নয়। নেতানিয়াহু সরকারের বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ ক্ষোভ বাড়িয়েছে আরও। বিশেষ করে নিরাপত্তা সংস্থা শিন বেত প্রধান রনেনবার্গকে সরিয়ে দেওয়ার চেষ্টা ঘি ঢেলেছে আগুনে। আদালতের রায়ে বার্গকে বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত হলেও কমেনি জনরোষ। ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হামাস নয়, নেতানিয়াহু। কারণ আমাদের শক্তিশালী সেনাবাহিনী আছে যারা হামাসকে হারাতে পারে, আর নেতানিয়াহু ২০ বছর ধরে দেশ কিংবা দেশের মানুষের তোয়াক্কা করছেন না। এমন পরিস্থিতিতে আবার অ্যাটর্নি জেনারেল বাহারাফ মিয়ারাকেও অপসারণের পরিকল্পনা করছে প্রশাসন। বিরোধীদের অভিযোগ, জনসমর্থন হারিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে এসব বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন নেতানিয়াহু। দেশে গৃহযুদ্ধের জন্য যা যা দরকার এই সরকার করছে। নেতানিয়াহু সেদিকেই ঠেলে দিচ্ছেন। তবে আমরা তা হতে দেব না, দেশকে ধ্বংস হতে দেব না, দেশের জন্য লড়ব। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশের ৬৩% মানুষ দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সরকারের তুলনায় সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল ও শিন বেতের ওপর ভরসা করেন ২/৩ নাগরিক। জোটের ওপর ভর করে ক্ষমতায় আসা নেতানিয়াহু প্রশাসনের প্রায় সবাই কট্টর ডানপন্থী, যাদের কেউই গাজায় যুদ্ধ বন্ধ হোক চায় না। বিশ্লেষকরা বলছেন, শরিকদের চটিয়ে জোট ভাঙলে গদি হারাতে হবে নেতানিয়াহুকে। আগাম নির্বাচন হলেও জনসমর্থন কমতে থাকায় জয়ের সম্ভাবনা নেই তার। তাই যে কোনো মূল্যে পদ টিকিয়ে রাখতে নিরীহ গাজাবাসীকেই শিকার বানাতে চান নেতানিয়াহু। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে একদিনে ২ দফায় লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে চালানো হয় বিমান হামলা। প্রাণ হারান ৭ জন, আহত হয় আরও কয়েকজন। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনাই ছিল টার্গেট। এর আগে ইসরায়েলি ভূখণ্ডে লেবানন থেকে রকেট ছোড়ার অভিযোগ তুলেছে নেতানিয়াহু প্রশাসন, তবে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। গাজায় আগ্রাসন শুরুর পরেই ইসরায়েলে হামলা চালায় লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় লেবানন ইসরায়েল সীমান্ত। পরে গত বছরের নভেম্বর হয় যুদ্ধবিরতি চুক্তি।
আবারও ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হুতি। রোববার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় সকালে পুরো তেল আবিবে বেজে ওঠে সতর্কতা সাইরেন। আইডিএফের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। দাবি, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেল কদিন ধরেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে হুতি। শুক্রবার দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছড়ে গোষ্ঠীটি। এদিকে ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিমান ঘাঁটি, গোলাবারুদের ডিপোসহ ইউক্রেনের একাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া। খার্কিভ, পোক্রোভস্ক এবং তুরস্ক অঞ্চলে বিভিন্ন এলাকায় মস্কোর আক্রমণ প্রতিহতের দাবি করেছে কিয়েভ। রাশিয়ার বেলগোরোদে একটি কমান্ড পোস্টে সফলভাবে আক্রমণের কথাও জানিয়েছে। একটি ইউক্রেনীয় যুদ্ধবিমান ও শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। বোমা ও রকেট ধ্বংসের কথাও জানিয়েছে। একই সাথে তুরস্কের সীমানায় ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে পুতিন সেনারা। প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ হারালেও রাজধানী খার্তুম ছাড়েনি সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ। বিশ্লেষকরা বলছেন, এতে সহজে পরাজয় মানবে না তারা। উল্টো অতীতের মতোই আরএসএফ শক্তি সঞ্চয় করে পাল্টা হামলা চালাবে। এমন পরিস্থিতিতে আফ্রিকার দেশটিতে চলমান সংঘাত, সহিংসতা আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। সুদানের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে আরএসএফকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী এসএএফ। দেশটির রাজধানী খার্তুমে সুদানিজ আর্ম ফোর্সেস এসএএফ এর এই বিজয় দেশটিতে চলমান সংঘাত বন্ধ করবে না আরও উস্কে দিবে চলছে সে আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ভবন থেকে পিছু হটলেও রাজধানীতেই অবস্থান করছে আরএসএফ। প্যালেসের দখল পুনরুদ্ধার ও প্রতিশোধ নিতে প্রস্তুতি নেবে প্যারামিলিশিয়া বাহিনী। এতে বড় ধরনের সংঘাতের শঙ্কা করছেন তারা। আরএসএফ সমর ভান্ডার খুবই সমৃদ্ধ। পূর্বের বহু ঘটনায় দেখা গেছে, আরএসএফ যখনই গুরুত্বপূর্ণ কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ হারায় তখনই তারা প্রতিশোধ নিতে দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, হয় আরও বেশি আগ্রাসী। প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ হারানোর পরও তারা কিন্তু ড্রোন হামলা চালিয়েছে। তাই এই যুদ্ধ বন্ধের সম্ভাবনা শূন্যের কোঠায়। একসময় এসএএফ এর প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর। 2019 সালে আরএসএফ এর সহায়তায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাত করে সুদানের ক্ষমতায় বসেন বুরহান। সেনা শাসন প্রতিষ্ঠায় দুই বন্ধু 2021 সালের সরকারি গুরুত্বপূর্ণ পদ থেকে বেসামরিকদেরও সরিয়ে দেয়। তাহলে কেন তাদের বন্ধুত্বে ফাটল ধরল? মূলত বিরোধের শুরু ক্ষমতার প্রয়োগ নিয়ে। হামদান আরএসএফকে শক্তিশালী করে সেনাবাহিনীর সমান্তরাল হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেয়। তবে তার এই আগ্রাসী পরিকল্পনা ভালোভাবে নেননি বুরহান। ক্ষমতা পাকাপোক্ত করতে আরএসএফ ও এসএএফকে একীভূত করার প্রস্তাব দেন তিনি। আর তাতেই দেখা দেয় বন্ধুত্বে ফাটল। 2023 সাল থেকে শুরু হয় দুপক্ষের তুমুল লড়াই। শক্তিশালী তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়া এসএএফ এবং আরএসএফ এর মাঝে সমঝোতা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। ক্ষমতাধর থার্ড পার্টির হস্তক্ষেপ ছাড়া সেনাবাহিনী এবং প্যারামিলিশিয়া বাহিনীর মাঝে শান্তি আলোচনা অসম্ভব। খার্তুমে সেনাবাহিনী এগিয়ে গেলেও পশ্চিমে কৌশলগত গুরুত্বপূর্ণ দারফুরের 5টির মাঝে 4টির নিয়ন্ত্রণ আরএসএফ এর হাতে। কোনো পক্ষই হার মানতে রাজি নয়। সুদানের সামরিক বাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস বাহিনীর বিগত 2 বছরের সংঘাতের জেরে বাস্তুচ্যুত দেশটির 1 কোটির বেশি মানুষ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে দুপক্ষের গোলাগুলিতে প্রাণ হারিয়েছে 3 কিশোর, আহত 15 জন। শুক্রবার স্থানীয় সময় রাতে লাস ক্রুজিস শহরের একটি পার্কে অনুমোদনহীন গাড়ির প্রদর্শনীতে জড়ো হয়েছিল প্রায় 200 মানুষ। সে সময় দুটি গ্রুপে সংঘর্ষ ছড়ায়। এক পর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হলে গুলিবিদ্ধ হন অনেকে। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের বয়স 16 থেকে 36 বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক হ্যান্ডগানের গুলির খোসা পাওয়া গেছে। হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এখনো। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলাকারীদের শনাক্তে চলছে তদন্ত।
মার্কিন পুলিশের হেলিকপ্টারের দিকে বন্দুক তাক করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। কর্তৃপক্ষ জানিয়েছে, এক সন্দেহভাজন হামলাকারীর খোঁজে লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে অভিযানে প্রায় যায় পুলিশ। বাড়ির ভেতরে লুকিয়েছিল অভিযুক্ত। তার অবস্থান শনাক্ত করে বাড়িটি ঘিরে ফেলে তারা। সে সময় পুলিশের হেলিকপ্টারের দিকে গুলি তাক করে সে। পরিস্থিতি বেগতিক দেখে এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। প্রকাশিত এক ভিডিও ফুটেজে তার পাশে থাকা টেবিলে 2টি রাইফেল দেখা যায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তালেবানের শীর্ষ নেতা সিরাজউদ্দিন হাক্কানির তথ্যের বিনিময়ে ধার্য করা $1 কোটি পুরস্কার বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার 2 বছরের বেশি সময় আটক থাকার পর এক মার্কিন নাগরিককে মুক্তি দেয় তালেবান। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর ওয়েবসাইট থেকেও এখন পর্যন্ত পুরস্কারের ঘোষণাটি তুলে নেওয়া হয়নি। মার্কিন সেনাদের উপর হামলার অভিযোগে সিরাজউদ্দিন হাক্কানির তথ্যের বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। দ্য পাওয়ার অফ নেচারে প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হলো আর্থ আওয়ার। এবছর জলবায়ু বিষয়ক এই কর্মসূচিতে অংশ নেয় বিশ্বের 190টিরও বেশি দেশ। প্রতিটি দেশে নিজস্ব টাইম জোন অনুযায়ী শনিবার রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত নিভিয়ে রাখা হয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও বাসস্থানের আলো। গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বেড়েই চলেছে পৃথিবীর তাপমাত্রা। প্রচণ্ড গরমে অসহনীয় হয়ে উঠছে মানুষ ও পশু পাখির জীবন। এমন চিত্র বদলানোর প্রচেষ্টা হিসেবেই 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো পালিত হয়েছিল আর্থ আওয়ার। এরপর থেকে প্রতি বছর মার্চের এক শনিবার পালিত হচ্ছে কর্মসূচি। বিশ্বের বিখ্যাত নানা স্থাপনা সহ বাড়িঘরে স্থানীয় সময় রাত 8:30 থেকে 9:30 1 ঘন্টার জন্য নিভিয়ে ফেলা হয় সব বাতি। এই আন্দোলনের উদ্যোক্তা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। এবার আর্থ আওয়ার কর্মসূচিতে অংশ নেয় বিশ্বের 190টিরও বেশি দেশ। লন্ডনের বাকিংহাম প্যালেস, দিল্লির ইন্ডিয়া গেট, নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং সহ 1 ঘন্টার জন্য অন্ধকারে ডুবে যায় নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরের বাতি নিভিয়ে বৈশ্বিক উদ্যোগে সংহতি জানান বিভিন্ন দেশের সাধারণ নাগরিকরাও। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, ব্রাজিল ও পর্তুগালে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় আর্থ আওয়ার। একমাত্র প্রকৃতিরই রয়েছে ধরিত্রীকে রক্ষার শক্তি, তাই ঐক্যবদ্ধ হয়ে বাঁচাতে হবে প্রকৃতিকে। দ্য পাওয়ার অফ নেচার প্রতিবাদের মধ্য দিয়ে এমন বার্তাই দিল এবারের আর্থ আওয়ার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকার এয়ার শো চলাকালে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন এক পাইলট। শনিবার দেশটির সালদানহা শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাইলটের নাম জেমস ও'কনেল। তিনি দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর অভিজ্ঞ ও প্রবীণ পাইলট বলে জানিয়েছেন আয়োজকরা। ইম্পালা মার্ক 2 বিমানের সক্ষমতা প্রদর্শনের জন্য আয়োজন করা হয়েছিল এই শো। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় মাঝ আকাশে ঘুরতে ঘুরতে হঠাৎ নিচে পড়ে যায় বিমানটি। আগুন ধরে যায় সেটিতে। পাইলট জেমস বের হওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। বিমান বিধ্বস্তের কারণ জানতে চলছে তদন্ত। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে পিয়ংইয়ংয়ের। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগুর সাথে বৈঠকে এমন মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার পিয়ংইয়ংয়ে আয়োজিত হয় দুজনের বৈঠক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, ট্রাম্প পুতিন আলোচনা, কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। রাশিয়ার পক্ষে পিয়ংইয়ংয়ের অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শোইগু। গেল বছর একটি সামরিক চুক্তি হয় রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে। একে অপরকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেয় দুই দেশ। সেই অনুযায়ী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য রাশিয়ায় সেনাও পাঠিয়েছে উত্তর কোরিয়া। যান চলাচল নিষিদ্ধ হতে পারে ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্তত 500টি সড়কে। এমন সড়ক কেবল পথচারী ও সাইকেল চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। জ্বালানি দূষণ কমিয়ে পরিবেশ বান্ধব শহর গড়ার লক্ষ্যেই এই অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আয়োজন করা হয়েছে গণভোটেরও, যাতে মতামত জানাতে পারবেন 16 বছরের বেশি বয়সী যে কোনো নাগরিক।
ইউরোপের অন্যতম বড় শহর ও ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্তমানে বাস কমপক্ষে 1,20 লাখ মানুষের। শহরের বাসিন্দাদের জীবন সহজ সচ্ছল করতে প্রায়ই অভিনব সব উদ্যোগ নেয় দেশটির সরকার। সম্প্রতি সড়কে ইলেকট্রনিক স্কুটার নিষিদ্ধ, বড় গাড়ির ক্ষেত্রে পার্কিং ফি বাড়ানো হয়েছিল। এবার শহরের 500টি সড়কে যান চলাচল রদ করে শুধুমাত্র পথচারীদের হাঁটা ও সাইকেল চালানোর জন্য উন্মুক্ত করার কথা ভাবছে প্রশাসন। প্যারিসের সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে প্রশাসন। জনসাধারণের সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছি। গেল 25 বছর ধরে গার্ডেন স্ট্রিট পরিকল্পনার আওতায় আমরা প্যারিসের এলাকাগুলোতে হাঁটাচলা ও নির্বিঘ্নে শ্বাস নেওয়ার পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছি। প্যারিসে পার্কিং পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। জরিমানা ও পার্কিং ফি বাড়ানো হচ্ছে। পথচারীদের জন্য সড়ক তৈরি করতে গিয়ে প্রশাসন বড় গাড়ির মালিকদের জন্য বিরাট অসুবিধার সৃষ্টি করছে। আমি মনে করি সরকারের এ বিষয়েও একটি সমাধানে আসা জরুরি। এ পরিকল্পনার আওতায় শহরের প্রায় প্রতিটি গলিতে কমপক্ষে 300 মিটার সড়ক সবুজায়ন করবে প্যারিস প্রশাসন। বসানো হবে বিভিন্ন বৈচিত্র্যময় ও বাহারি ফুলের গাছ। এর আগে এই প্রক্রিয়ায় আরও 200টি সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করে তার সবুজায়ন করা হয়েছিল, যার মধ্যে 118টি সড়ক প্যারিসের বিভিন্ন বিদ্যাপীঠের সামনে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। হাঁটাচলা ও পরিবেশ বান্ধব যান, সাইকেল চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দিলে প্যারিসের ভয়াবহ যানজট কিছুটা হলেও কমবে। প্যারিসে অতিরিক্ত জ্বালানি দূষণ কমিয়ে তা প্রকৃতি বান্ধব করাই এ পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে শহরটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে কমপক্ষে 10,000 গাড়ির পার্কিং স্পট। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।